অক্টোবর 1962 ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ু যুদ্ধ অবশেষে রূপ নিল সম্মুখ সমরে। হঠাৎই ভারত সীমান্তে আঘাত আনে চীনের মিসাইল। হতভম্ব হয়ে যায় ভারতীয় সেনারা, কারণ যুদ্ধের কোনো পূর্বাভাসই তাদের কাছে ছিল না কোনো প্রস্তুতি। আকসাই চীন এবং ভারতের উত্তর পূর্ব সীমান্ত অঞ্চলে সামরিক অভিযান শুরু করে চীন। প্রায় 800 চীনা সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ঢুকে পড়ে ভারতের সীমান্তে। ফলাফলস্বরূপ ইতিহাস রচিত হয় ইন্দো চায়না যুদ্ধ, যা চিরদিনের মতো বদলে দেয় দেশ দুটির মধ্যেকার কূটনৈতিক ও পররাষ্ট্রীয় সম্পর্ক। 1 মাস ধরে চলা এই যুদ্ধে বলা হয় শোচনীয় পরাজয় স্বীকার করতে হয় ভারতকে। কিন্তু কেন? ঠিক কী কারণে আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্রের সমর্থন থাকার পরও ভারতকে এমন পরাজয় মেনে নিতে হয় এই যুদ্ধে? ভারত ও চীনের মধ্যেকার এই যুদ্ধের সূত্রপাতই কিভাবে হয়েছিল, এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবো আজকে। চীন ও ভারতের মধ্যেকার সীমান্ত অনেক সমস্যা। অনেকদিন থেকে এর সূত্রপাত হয়েছিল ব্রিটিশ শাসনমলে। ভারত যখন ব্রিটিশ রাজত্ব চলছে, সেই সময় চীনে চলছিল রাজবংশের শাসন। চীন সাম্রাজ্যের পতনের পর বদলে যেতে থাকে পরিস্থিতি। একদিকে চীনে কমিউনিস্টদের উত্থান যেমন শুরু হয়েছিল, তেমনি 1927 সালে ন্যাশনাল রেভলিউশনারি আর্মির বাম ঘেঁষা অংশ পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ গঠন করে। মূলত পিএলএ সৃষ্টির পর থেকেই চীন তাদের পার্শ্ববর্তী এলাকায় নিজেদের দখলদারিত্ব শুরু করে। এদিকে ব্রিটিশরা ভারতের সীমানা নির্ধারণের কাজ হাতে নেয়। 1962 সালে চীন ভারত যুদ্ধ মূলত যে দুটি সীমানাকে কেন্দ্র করে শুরু হয়েছিল, তার একটি আকসাই চীন আর অন্যটি অরুণাচল। আকসাই চীন নামক 38,000 বর্গ কিলোমিটার এই জায়গাটি একটি লম্বা সময় ধরে দুদেশেরই দখলদারিত্বের বাইরে ছিল। এর একটি কারণ, এই দুর্গম এলাকায় কোনো জনপদ আদেও সম্ভব ছিল না। কিন্তু 1865 সালে ব্রিটিশ সার্ভে অফ ইন্ডিয়া জনসন লাইনকে সীমানা ধরে একটি ম্যাপ প্রকাশ করে, যেখানে আকসাই চীনকে ভারতের ভূখণ্ডের সাথে অন্তর্ভুক্ত করা হয়। এই জনসন লাইনই চীনের সিংজিয়াং প্রদেশকে স্পর্শ করে টানা হয়েছিল। পরবর্তীতে চীন ইরানের বিরোধিতা করে এই যুক্তিতে ব্রিটিশ সার্ভে অফ ইন্ডিয়া জনসন লাইন তৈরি করার সময় চীনের সাথে কোনো রকম পরামর্শ করেন। অবশ্য এর কারণ হলো 1865-তে চীনের প্রদেশের অধীনেই ছিল সিংজিয়াং। পরবর্তীতে চীন যখন এই প্রদেশকে দখল নেয়, তখন তারা আকসাই চীনকে সিংজিয়াং প্রদেশের একটি অংশ হিসেবে দাবি করতে শুরু করে। এদিকে 1899 সালে ব্রিটিশ সার্ভে ম্যাকডোনাল্ড লাইনের প্রস্তাব দেয়। সেখানে আকসাই চীনের একটি অংশ চীনের সাথে আরো বড় একটি অংশ ভারতের ভূখণ্ডের সাথে যুক্ত করা হয়। কিন্তু এই বিরোধের পরবর্তী সময়ে আর সমাধান হয়নি। ঠিক এরকমই আরেকটি সীমান্ত সমস্যা তৈরি হয়, তিব্বত সীমান্ত। ব্রিটিশ সরকার তিব্বতের সাথে ভারতের সীমান্ত সমস্যা দূর করতে ম্যাকমোহন লাইনের প্রস্তাব দেয়। বলে রাখা ভালো, এই সময়ও তিব্বত একটি স্বাধীন জনপদ বা স্বাধীন দেশ ছিল। পরবর্তীতে ম্যাকমোহন লাইনকে ভারতের অফিসিয়াল সীমানা ধরে 1947 সালে ব্রিটিশ রাজত্বের কাছ থেকে স্বাধীনতা পায় ভারত। কিন্তু চীন তিব্বত অধিগ্রহণ করার পর তারা আবার সিদ্ধান্তের বিরোধিতা। মূলত এখানেই শুরু হয় চীন আর ভারতের সীমান্তসা। এদিকে স্বাধীনতার পরপরই ভারত চীনের সাথে সীমান্ত নিয়ে কোনো সংঘাতে জড়াতে চাইছিল। তাই তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পার্লামেন্টে ম্যাকমোহন লাইনকে ভারতের অফিসিয়াল সীমানা হিসেবে ফের ঘোষণা করে। একই সাথে চীনকে আমন্ত্রণ জানানো হয় সীমানা সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করে নিতে। কিন্তু চীনের তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরুর ঘোষণা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি। কিন্তু এক বিবৃতিতে তিনি জানিয়েছিলেন, ভারত অধ্যুষিত সীমান্ত দখলের কোনো পরিকল্পনা চীনের নেই। পরবর্তী বেশ কিছু বছর দুই দেশের মধ্যে সম্পর্ক ভালোই চলছিল। শুধুমাত্র সম্পর্ক বজায় রাখতে তিব্বতের উপর চীনের নিয়ন্ত্রণকে বৈধ হিসেবে মেনে নিয়েছিল ভারত। শুধু তাই নয়, সে সময় হিন্দি চীনি ভাই ভাই এরকম স্লোগান বেশ জনপ্রিয়তা পেয়েছিল দুই দেশ জনগণের মধ্যে। তাহলে নিশ্চয়ই ভাবছেন, এত ভালো সম্পর্ক থাকার পরও কিভাবে দুই দেশ আজকে শত্রু দেশে পরিণত হয়ে। আসলে বাইরে থেকে দেশ দুটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলেও ভেতরে ভেতরে দুই দেশেরই প্রধান একজন অন্যজনকে বেশ সন্দিহান ছিল। 1958 সালে গোপন এক বৈঠকে নেহেরু জানান, তিনি চীনকে বিশ্বাস করেন না এবং চীনের সকল তথ্য যেন প্রধানমন্ত্রীর দপ্তরে সরাসরি পাঠানো হয়। অন্যদিকে তিব্বতে যখন চীন বিরোধিতা চরমে, তখন তিব্বতের ধর্মীয় গুরু দলাই লামা ভারতে পালিয়ে আসেন এবং রাজনৈতিক আশ্রয় গ্রহণ। বিষয়টিকে ভালোভাবে নেয়নি চীন। ভারতের উপর ক্রমাগত চাপ আসতে থাকে দলাই লামাকে আশ্রয় না দেওয়ার জন্য। কিন্তু ভারত এ বিষয়ে কোনো পদক্ষেপ না নিলে চাইনিজ সরকার ভারতের উপর চাপ অব্যাহত রাখার ঘোষণা দেন। এর মধ্যে মাও সেতুংয়ের সাথে সোভিয়েত ইউনিয়নের নিকৃতা বা ক্রুশ্চেভের মধ্যেকার এক মিটিংয়ে ক্রুশ্চেভ ভারতের পক্ষ নিলে চীন ধরে নেয় রাশিয়া আর আমেরিকা ভারতের সাথে মিলে চীনের বিপক্ষে যাওয়ার পরিকল্পনা হচ্ছে। ফলে চীন প্রতি আক্রমণের প্রস্তুতি নিতে শুরু করে এবং শুরু
শুরু হয় আবারও ভারত চীনের মধ্যেকার সীমান্ত। মূলত তিব্বত সীমান্তে নিজেদের আধিপত্য বজায় রাখতে এবং রাশিয়া আমেরিকা ভারত জোট ভাঙতে চীনের আগ্রাসন শুরু হয়। সীমান্তে ভারতীয় ও চীনা সেনাবাহিনীর মধ্যেকার ছোট ছোট লড়াই বাড়তেই থাকে, কিন্তু ভারত সরকার ঘৃণা করেও ভাবতে পারেনি চীন সত্যিকার অর্থে একটি যুদ্ধের ডাক দেবে। ফলে সীমান্তে বিরোধ চলা সত্ত্বেও প্রয়োজনীয় কোনো পদক্ষেপই নেয়নি ভারত সরকারের পক্ষ থেকে। শুধু তাই নয়, চীনের আক্রমণের পূর্ব পর্যন্ত এলাকাগুলোতে ভারতীয় সৈন্যের সংখ্যা খুবই কম ছিল। একই সাথে 1962 সালে 20 অক্টোবর সকাল চীন প্রথমবারের মতো মিসাইল লঞ্চ করে ভারতের কণ্ডে। একই সাথে দুটি মিসাইল আঘাত হানে আকসাই চীনের ও লাদাখে। অন্যটি উত্তর পূর্ব সীমান্ত অঞ্চলের নাকোমাচু নদীর তীরবর্তী এলাকা। কোনো ধরনের পূর্ব প্রস্তুতি না থাকায় দিশেহারা হয়ে পড়ে সেখানে অবস্থানরত ভারতীয় সেনারা। আক্রমণের প্রথম পর্যায়ে চীন সৈন্যরা ওই এলাকায় টেলিফোন লাইন কেটে দেয়, ফলে ভারতীয় সেনারা সাহায্যের জন্য যোগাযোগ করতে পারে। ক্রমাগত আক্রমণের মুখে এক পর্যায়ে ভারতীয় সেনারা পিছু হটতে শুরু করে, ফলে খুব সহজেই ওই অঞ্চলে নিয়ন্ত্রণ নেয় চীনা সেনারা। একইভাবে বিনা বাধায় আকসাই চীনের উপর চাপ বাঁধতে শুরু এবং 24 অক্টোবর ভারত রেজেংলা রিজের নিয়ন্ত্রণ নেয় এবং তখন যুদ্ধ আরো তীব্র হয় এবং পরবর্তী দিনগুলোতে চীনের আগ্রাসন চলতেই থাকে। এরই মধ্যে চীনের প্রধানমন্ত্রী নেহেরুর সাথে সমঝোতা আলোচনায় বসতে যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং নেহেরুর কাছে চিঠি পাঠান এই জানিয়ে যে ভারত যদি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল মেনে না নেয়, চীন অধ্যুষিত এলাকাকে ভারত অধ্যুষিত এলাকা থেকে পৃথক করেছে, তবে চীন আক্রমণ বন্ধ করবে। কিন্তু 27 তারিখে নেহেরু এই চিঠির জবাবে জানান ভারত সীমান্ত সমস্যা দূর করতে যথেষ্ট আন্তরিক যদি চীন পূর্ববর্তী সীমানা মেনে নেয়। পরবর্তীতে চীন জানান যে চীন সর্বোচ্চ পূর্বে রাখা ম্যাকমোহন লাইন এবং আকসাই চীনে ম্যাকডোনাল্ড লাইনের সীমানা মেনে নিতে রাজি আছে। এদিকে নেহেরুর উপর ক্রমাগত রাজনৈতিক চাপ বাড়ছিল, ফলে পার্লামেন্ট থেকে জরুরি অবস্থা জারি করা হয় এবং ভারতের ভূমি থেকে দখলদার চীনের আগ্রাসন প্রতিহত করতে ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়। 14 নভেম্বর নেহেরু জামিন লাইন প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপরে ভারত পাল্টা আক্রমণ শুরু করে এবং চীন ও ভারত আক্রমণের মধ্যে দিয়ে ভারতের পাল্টা হামলা শুরু হয়। অন্যদিকে চীন হামলা চালালেও ভারতীয় সেনাবাহিনী সাহসিকতার সাথে তা প্রতিহত করতে সক্ষম হয়, কিন্তু চীনা সেনাবাহিনীর একের পর এক আক্রমণে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি ভারতীয় সেনারা। অবশেষে 21 নভেম্বর চীনের প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির ঘোষণা দিলে সীমান্তে রক্তপাত বন্ধ হয়। 1 মাস ব্যাপী এই যুদ্ধে ভারত হারায় সহস্রাধিক সৈন্যকে। অন্যদিকে চীনেরও হাজারখানেক সৈন্য মারা যায় যুদ্ধে। এখন প্রশ্ন হলো, কেন যুদ্ধে ভারত কোনোভাবেই সুবিধা করতে পারেনি? এই যুদ্ধে কোনো পক্ষই নৌ বা বিমান বাহিনী ব্যবহার করেনি। সম্পূর্ণ যুদ্ধটি হয়েছিল কেবল দেশ দুটি সেনাবাহিনীর মধ্যে। অনেক বিশেষজ্ঞ এই যুদ্ধে ভারতের এমন দুর্বল অবস্থানের জন্য দায়ী করেন নেহেরুকে। নেহেরু শুরু থেকে যুদ্ধ এড়ানোর চেষ্টা করলেও কোনো ধরনের পূর্ব প্রস্তুতি নেন। সীমান্ত নিয়ে বিরোধ থাকা সত্ত্বেও সীমান্তে পর্যাপ্ত সৈন্য রাখেননি তিনি। এমনকি যুদ্ধ শুরু হওয়ার পর প্রতিকূল পরিবেশের কারণে সীমান্তে সৈন্য সাহায্য পাঠানো সম্ভব হয়। উল্টোদিকে চীন পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে যুদ্ধ শুরু করেছিল। যুদ্ধ শুরুর পর নেহেরু তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট কেনেডির কাছে দুটি চিঠি পাঠিয়ে সাহায্যের আবেদন করেছিলেন। নেহেরু চিঠি পেয়ে প্রেসিডেন্ট কেনেডি সাহায্যের সিদ্ধান্ত নেয়, কিন্তু পাকিস্তান আমেরিকার উপর চাপ দিতে থাকে যাতে চীনের বিরুদ্ধে ভারতকে সাহায্য না করা হয়। অন্যদিকে সে সময় চীন ও ভারতের মধ্যে যুদ্ধ চলছিল। সে সময় কিউবায় চলছিল ক্ষেপণাস্ত্র দিয়ে সোভিয়েত ইউনিয়নের সাথে আমেরিকার দ্বন্দ্ব। অনেক বিশেষজ্ঞই মনে করেন আমেরিকার কাছে সেই সময়ে ভারতের চেয়ে কিউবার সংকট বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমেরিকার ফ্লোরিডা থেকে কিউবার দূরত্ব ছিল 89 কিলোমিটার, আর কিউবায় সোভিয়েত ইউনিয়নের ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘটনায় আমেরিকায় পুরো নজর তখন সেদিকেই। ফলে মিত্র দেশ হওয়া সত্ত্বেও আমেরিকার কাছে সে সময় ভারতের আবেদন তেমন গুরুত্বপূর্ণ পায়নি। অবশেষে আমেরিকা যখন ভারতকে সাহায্য করতে এগিয়ে আসে, ততদিনে চীন পিছিয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে চীন ইচ্ছাকৃতভাবে এমন একটি সময় বেছে নিয়েছিল যে সময় ভারতকে সাহায্য করার জন্য কোনো দেশ এগিয়ে আসবে না, আর হয়েছিল তাই। সম্পূর্ণ যুদ্ধ জুড়ে কেনেডি ছাড়া আর কোনো দেশ বা রাষ্ট্রপ্রধান ভারতের পাশে এসে দাঁড়ায়নি, আর এসব কারণেই পরাজয় মেনে নিতে হয় ভারতকে। 1962 যুদ্ধে ভারত চীনের কাছে আদতে পরাজিত হলেও এই যুদ্ধ ভারতের ইতিহাসের মোড় বদলে দিয়েছিল। মূলত এই যুদ্ধের ব্যর্থতা থেকে পাওয়া শিক্ষাকে কাজে লেগে ভারত ধীরে ধীরে পররাষ্ট্রনীতিতে সামরিক নীতিতে পরিবর্তন নিয়ে আসে এবং এই যুদ্ধের পরেই ভারতীয় সেনাবাহিনীকে আধুনিকীকরণ এবং অহিংস ও পররাষ্ট্রনীতি থেকে সরে আসেন তো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়, যা বর্তমানে ভারতকে দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তিতে পরিণত করেছে।